আচ্ছা, ওকে। তাহলে অনলি অনার্স ক্যান্ডিডেট উইল বি প্রেজেন্ট হিয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাদের প্রজেক্ট পেপারটা 100 মার্কসের পেপার। পুরো ডিটেলটা এসকে স্যার তোমাদের বলবেন। তোমরা মাইনিউটলি শুনবে। স্যারের বলা শেষ হলে কোনো রকম অনেক কোশ্চেনই থাকবে, সেগুলো তোমরা একে একে করবে। আর প্রত্যেকে তাদের মাইক্রোফোন মিউট করে রাখো। স্যার যখন ডেমনস্ট্রেট করবেন মন দিয়ে শুনবে। যদি কোনো পয়েন্ট তোমার, এনি পয়েন্ট, এনি কনফিউশন, এনি কোশ্চেন তুমি তোমার খাতায় লিখে রাখো। স্যারের বলা শেষ হলে এক এক করে তোমরা বলবে। ওকে? আচ্ছা অমরনাথ, আমি একটা কথা বলে নিই জাস্ট। হ্যাঁ, বলুন স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, আমি একটা কথা বলি। আমার একটু মা অসুস্থ আছে, আমি যা পারলাম অ্যাডমিট করালাম, ঠিক আছে? তো তোমরা শুরু করো। তোমার যদি কেউ মনে করো যে অ্যাডমিট হচ্ছে না, হতে পারছে না, আমি ফোনটা রেখে গেলাম ওয়াইফাই এর কাছে। তুমি আমাকে আরেকটা ফোন আছে, ওইটাতে কল করবে। হ্যাঁ, ঠিক আছে? ওটা আমি করব ওটা অমরনাথ করবে না, ওটা আমি ফোন করে নেবো আপনাকে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সেকেন্ডে যে ঠিক আছে, হয়েছে সে তো অ্যাডমিন হয়ে যাবে। শুরু করো। ওকে, শুভেন্দুদা হ্যাঁ, প্লিজ। সুপ্রভাত সবাইকে। আমি স্টুডেন্টদের জন্য, যেহেতু এই প্রজেক্টটার বিষয়টা বলতে হবে স্টুডেন্টদের ব্যাপারে, তো তোমরা যারা অনার্সের আছো এই পেপারটা খুব করি, কিন্তু প্রথমেই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমেই বলে দিচ্ছি যে তোমাদের স্যার দেখবেন, এটি তোমাদের রমন্নাথ স্যার অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে কোন টিচারের আন্ডারে কতজন আছো, কারা কারা রয়েছে। সব টিচারই বোধহয় গ্রুপ তৈরি করে ফেলেছে। সেই গ্রুপে নিশ্চয়ই তোমরা সবাই অ্যাড হয়ে গেছো। শুধুমাত্র আজকে আমি তোমাদের কীভাবে করতে হয় সেইটা আমি প্রেজেন্ট করছি। সেটা দেখবে মাইনরকে দেখবে, আমার মনে হয় যে অনেক কোশ্চেন তোমরা উত্তর পেয়ে যাবে। এই যে পেপার না, এই প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি আমি তৈরি করিনি, এটা করেছে আমাদের বিশান সান্যাল, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। ওটাই আমি প্রেজেন্ট করছি। উনি যেভাবে তৈরি করে দিয়েছেন আমার মনে হয় যে আমার আর তৈরি করার কোনো দরকার নেই, সেই জন্য আমি ওটাই প্রেজেন্ট করছি, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তোমাদের এই প্রজেক্ট পেপারটা 100 মার্কসের। প্রজেক্টের বিষয়টা হচ্ছে যে তোমাদের এমন একটা কিছু কাজ করতে হবে যে কাজটা সম্পূর্ণভাবে তুমি নিজে করবে। তোমার স্যার যেরকম, তোমার গাইড, মেন্টর বা টিচার, যিনি যার আন্ডারে তোমরা রয়েছো, তিনি যেভাবে টপিকটা দেবেন তার আন্ডারে থেকে করবে। প্রথমে একটা প্রিকশন বলে দিচ্ছি, বা একটা তুমি সতর্কতাই ধরতে পারো। অনেক স্টুডেন্ট আছে, অনেকেই দেখবে যে করে কি, পরের দিকে টিচারের সঙ্গে যোগাযোগ করে না, একদম শেষের দিকে চলে আসে, এসে বলে স্যার এটা আমার প্রজেক্ট। এখন সেই প্রজেক্ট কী করে হয় আমরা জানি, কারণ এটা 2012-13 সাল থেকে চলছে। আমাদের এই 7-8 বছরের এক্সপিরিয়েন্স দেখেছি বহু জায়গায় এ ধরনের মানে প্রজেক্ট কিনতে পাওয়া যায়, আমরা সেগুলো বুঝতে পারি। সেই ক্ষেত্রে প্রথমেই বলে দিই, তোমাদের 40-এ পাস, আমরা শুধু 40 বসাই। অতএব যদি তোমরা সেই তোমাদের রেসপেক্টিভ টিচার মেন্টারের কাছে যদি ঠিকমতো না করো, তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল যেহেতু মার্কস দেয়, তিনি যদি বলেন যে না এ আমার কাছে করেনি, আমরা শুধু ফেল করাই না, শুধু পাস মার্কসটা দিয়ে দিই, তখন কিন্তু কিছু বলতে পারবে না। তাই প্রথমেই বলে রাখছি যে আজকের পরের থেকে এটা নিজের নিজের টিচার মেন্টার মানে তোমাদের যিনি গাইড থাকবেন তার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবে। তিনি যেভাবে বলবে, আমি শুধু একটা ওভারঅল প্রজেক্টের ইয়েটা বলছি, কিন্তু তোমার যিনি গাইড থাকবেন তার আন্ডারে তিনি যেভাবে বলবেন সেভাবেই তুমি করবে। মানে আমি যেটা বলছি একটা ওভারঅল, সবাইকার একটা ধারণা দেওয়ার জন্য। প্রজেক্ট কি সেটা, রিসার্চ কি সেটা একটা শব্দ বললো, মানে উনি লিখেছেন সেটা দেখো। আর একটা কি, প্রজেক্টের মধ্যে 100 মার্কস আছে, যেটা তোমাদের এডি স্যার প্রথমেই বললে। এই 100 মার্কসটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রজেক্ট কপি, মানে একটা ফাইল তৈরি হবে, মানে একটা সুন্দর দেখে একটা জিনিস তৈরি হবে, সেইটা 50 মার্কস থাকবে। আর বিভাগ বসে তো তোমাদের থাকবে 50 মার্কস। তার মানে বাইবা বসে তো তোমাদের কত থাকবে 50 মার্কস, আর উল্টাটা কত থাকবে, প্রজেক্টে তৈরি করার জন্য, মানে পেপারটা তৈরি করার জন্য তোমাদের 50 মার্কস। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে এইটা সাধারণত স্পাইরাল বাইন্ডিং করে করা হয়, কালার করা হয়, 3 কপি তৈরি করতে হয়। যদিও এই বছর যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, যদি অনলাইনে হয় পরীক্ষা,
তাহলে ওটা 1 কপি করে রাখতে পারো তোমাদের নিজের কাজের জন্য। ভবিষ্যতে যখন তোমরা চাকরি বাকরির জায়গায় যাবে তখন এই প্রজেক্ট রিপোর্টটা যেহেতু তোমরা নিজেরা যদি করো তাহলে এটা দিলে একটা অ্যাডভান্টেজ পাবে। তাই 1 কপি তোমরা অবশ্যই করে রাখবে নিজেদের জন্য, ফিউচারের জন্য। আর ভাইভাটা যখন হবে তখন আমরা বলে দিচ্ছি ভাই কিভাবে মার্কস থাকবে। আমাদের এই প্রজেক্ট করানোর একটা অবজেক্টিভ, মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে যে তোমরা এতদিন বিকম অনার্স করছো, যা যা শিখেছো সেই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি একটা কেস স্টাডির মতো সেইটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো, তুমি কিভাবে দেখছো, সেই প্রজেক্টটা কিভাবে করছো, এই প্রজেক্টের মাধ্যমে তোমাদের কিন্তু আমরা সেটা দেখতে পাবো প্র্যাকটিক্যালি তোমরা কতটা শিখেছো। অতএব এইটা কিন্তু সাধারণভাবে একটা নর্মাল তোমাদের ওই ইএনবিএস এর প্রজেক্ট বা আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে প্রজেক্টগুলো আছে সেরকম নয়। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি এটা কিন্তু একটা রিসার্চ পেপারের মতো। রিসার্চের যেমন হয় পিএইচডি করতে গেলে একদম প্রাইমারি লেভেলে কোন বা ভালো পেপার লিখতে গেলে যেভাবে হয়, আমরা যখন পড়াশুনো করেছি তখন এসব ছিল না। আমরা এগুলো শিখতে আমাদের বেশ কষ্ট পেতে হয়েছে, যেটা তোমরা এখন দেখতে পাবে সেগুলো কিন্তু আমাদের নিজেদের শিখতে হয়েছে, অনেক কষ্ট করে শিখেছি। এটা এখন তোমাদের এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু প্রায় শিখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর যে প্রজেক্ট টপিক প্রজেক্ট প্রপোজাল শুড বি ফাইনালাইজ অ্যাজ এনেবল দ্য স্টুডেন্ট কালেক্টিং দ্য রেলেভেন্ট ইনফরমেশন। এটা এইগুলো হচ্ছে তোমার যিনি রেসপেক্টিভ গাইড থাকবেন তার সঙ্গে কথা বলে তিনি যা প্রজেক্ট বলবেন সেই প্রজেক্ট অনুযায়ী করতে হবে। প্রজেক্ট অ্যাকচুয়ালি দু রকমের হয়, আমরা রিসার্চের দু রকম হয়, একটা প্রাইমারি ডেটাবেস, একটা সেকেন্ডারি ডেটাবেস। যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে একটু বলে দিই প্রাইমারি ডেটাবেস মানে কি। মানে তুমি ডাইরেক্ট কোনো এমন কোনো একটা কাজ করছো যা তুমি নিজে সার্ভে করছো, সার্ভে করে কিছু কোশ্চেনিয়ারের বেসিস সেই ডেটা বা সেই তথ্য তুলে আনছো, তুলে এনে তার অ্যানালিসিস করছো, তখন সেটাকে বলে প্রাইমারি ডেটাবেস। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমাদের পক্ষে এই প্রাইমারি ডেটাবেসে কাজ করা বেশ কিছুটা অসুবিধা আছে। আমরাও আগের দিন আমরা ডিপার্টমেন্টের মিটিং আলোচনা করেছি। সেক্ষেত্রে সেকেন্ডারি ডেটাবেসে কাজ করলে হবে এবং সেকেন্ডারি ডেটাবেসে খুব ভালো ভালো কাজ হয়। আমি দুটো এক্সাম্পল দেখাবো, একটা প্রাইমারি ডেটাবেস একটা সেকেন্ডারি ডেটাবেস, দুটোই দেখিয়ে, ঠিক আছে। আর প্রজেক্ট তোমরা কি করবে, সুপারভাইজারের কথা বলেই কাজ করবে। আর হয়ে গেলে সেটা অবশ্যই তোমার রেসপেক্টিভ টিচারের কাছে, মেন্টরের কাছে সেটা জমা দেবে। এবার কিছু গাইডলাইন কি দিয়েছে, each of the student has to undertake the project individually under the supervision of the teacher and submit the same following the guidelines stated below. ল্যাঙ্গুয়েজ, প্রজেক্টের ল্যাঙ্গুয়েজটা, প্রজেক্ট যে পেপারটা তৈরি করবে সেটা ইংরেজিতেই হবে। আর ভাইভাটা আইদার ইংরেজি কিংবা বেঙ্গলি। এই ভাইভা যখন হবে তোমাদের কিন্তু মনে রাখবে এরকম, যেমন আমি তোমাদের একটা পিপিটি প্রেজেন্ট করছি যেটা বিধানদা বানিয়েছেন, সেই পিপিটি তোমাদেরও একটা বানাতে হবে প্রজেক্ট এরকম করে, ঠিক এরকম করে যেভাবে আমি বলছি ঠিক এইভাবে বাংলায় বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের এইভাবেই বলতে হবে। আর যদি failure to submit the project report or failure to appear the viva বসে exam will be treated as absent। মানে তুমি ভাইবার সময় তুমি প্রজেক্টটা নিয়ে যেতে পারলে না তাহলে তোমাকে অ্যাবসেন্ট হিসেবে ট্রিট করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে পরের বছর তোমাকে কিন্তু আবার প্রজেক্টের কাজটা করতে হবে। No marks will be allotted on the project report unless candidate appears at the viva। এবার তুমি প্রজেক্টটা বানিয়েছো ভাইভাই গেলে না, তাহলেও কিন্তু তোমাকে কিন্তু মার্কস দেওয়া হবে না। Similarly, no marks to be allotted in the viva, ঠিক আছে। Evaluation of the project work to be done jointly by the internal expert and one external expert with equal weightage, that is average marks of the internal and external expert will be allotted to the candidate। মানে এটা বলবো আমাদের এখানে প্রতি বছর যেটা হয়, গত বছর সেটা সম্ভব হয়নি প্যান্ডামিকের জন্য, এই বছর সত্যি হবে জানি না, কিন্তু জেনারেলি এই বছর যেহেতু পুরোটাই অনলাইনে হতেও পারে আবার অফলাইনেও হতে পারে। যদি অনলাইনে হয় একরকম, যদি অফলাইনে হয় তাহলে এক্সটার্নাল এক্সপার্ট অবশ্যই আসবে। আবার অনলাইনে হলেও যে এক্সটার্নাল এক্সপার্ট থাকবে না সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি জানায়নি। আমরা ধরে নেব যে এক্সটার্নাল একজন এক্সপার্ট থাকবেন, তিনি অন্য কোনো কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে বলবেন, যদি তিনি থাকেন তাহলে তিনি ভাই একটা মার্কস তার মতো করে দেবে। ইন্টারনাল যিনি টিচার থাকবেন তোমাদের, আমাদের 2-3 জনে মিলে আমরা থাকবো, 3জন টিচার মিলে ইন্টারনাল কমিটি তৈরি হয়েছে, তো 3জন করে একটা গ্রুপে থাকবেন টিচার, তারা একটা করে মার্কস দেবেন ওটার উপরে, সেই মার্কসগুলোকে যোগ করে ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোমার প্রজেক্টের মার্কস, ঠিক আছে। ক্যান্ডিডেট হ্যাজ টু কোয়ালিফাই দ্য প্রজেক্ট ওয়ার্ক সেপারেটলি অবটেনিং দ্য মিনিমাম মার্কস 40। একটু আগেই বলেছি যে তোমাদের কিন্তু মানে বাইবার প্রজেক্ট মিলে দুটো মিলে কিন্তু 40 পেতে হবে, 40-এর নিচে পেলে কিন্তু সেটা টপ ফেল হিসাবেই কনসিডার করা হবে। এবারে চলে আমাদের প্রজেক্টের
এই যে প্রজেক্টের আমরা বললাম একটা প্রজেক্ট একটা ভাইভা, এই দিকটা দেখো, এই দিকটা প্রজেক্ট আর এই দিকটা কি আছে ভাইভা। প্রজেক্টের কতগুলো পার্ট রয়েছে? ইন্ট্রোডাকশন, আমরা প্রজেক্টটা বানাবো কি করে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, প্রিপারেশন, অ্যানালিসিস, ফাইন্ডিং, কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। এখন আমরা যেটা করছি, আমরা প্রথমের পার্ট এটা, আমাদের এখন তো ভাইবার পার্ট নয়, ভাইবার পার্টটা আমি বলবো ঠিকই, কিন্তু ভাইবা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। আগে আমরা এইটা তৈরি করি, প্রজেক্টে ইন্ট্রোডাকশন, মানে চ্যাপ্টারটার জন্য 10 মার্ক ধরা হয়েছে। এবার ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে সেটা বলে দিচ্ছি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেকেন্ড চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের জন্য 5 মার্ক। আর যেটা হচ্ছে প্রিপারেশন, অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিং, মানে তুমি তৈরি করবে। অনেক সময় কি হয়, স্টুডেন্টরা সাধারণভাবে যারা নিজেরা মনে করে যে বাইরে থেকে একটা জোগাড় করে নেবো বা কারোর আছে এই করবো, সেই ক্ষেত্রে দেখা যায় সে একটা মান নিয়ে পেপার লিখে ফেলেছে, কিন্তু তার নিজের কোনো কিছু নেই, তার কোনো অ্যানালিসিস, মানে আমি একটা জিনিস লিখতেই পারি, কিন্তু তার যদি অ্যানালিসিস, আমাকে কিছু ফাইন্ডিংস পেতে কিছু কাজ করে দেখাতে হয়, সেটা হতে পারে প্রাইমারি যেটা, হতে পারে সেকেন্ডারি, কিন্তু তোমাকেই করতে হবে। দেখেছো এই জন্য মার্কসটা কত ধরা আছে? 25 ধরা আছে, এটাই সবচেয়ে বেশি। আর কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন লাস্টে যেটা রয়েছে, এটার জন্য 10, টোটাল দেখো 50 হয়েছে। আর ইন্টারভিউর সময় যখন তোমার ভাইভা হবে, ভাইভার সময় কিন্তু তোমার ওই অবজেক্টিভ অ্যান্ড মেথডোলজি যেটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে আছে, সেটার জন্য 15 মার্ক। তার মানে অবজেক্টিভ এবং মেথডোলজিটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমাদের টিচার যিনি থাকবেন তিনি নিশ্চয়ই সেটা তোমাদের বলবেন, আজকে আমি একটা দেখিয়ে দেবো। আর এক্সপ্লানেশন, মানে এই জায়গাটার জন্য 25ই থাকবে। আর ওভারঅল ইমপ্রেশন, কমিউনিকেশন স্কিল, মানে তুমি কীভাবে প্রেজেন্ট করছো, পিপিটি ম্যান্ডেটারি না, কিন্তু পিপিটিতে দিলে কিন্তু প্রেজেন্টেশন 10 মার্ক, ঠিক আছে? এইটা। এবার সায়েন্টিফিক রিসার্চ কাকে বলে সেটা দাও। কম্পোনেন্টস অফ দ্য প্রজেক্ট আমাদের কী কী থাকবে? একটা কভার পেজ থাকবে। কভার পেজটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি একটা গাইডলাইন, একটা সিস্টেম অনুযায়ী আছে। কিন্তু আজকে আমি তোমাকে যে প্রজেক্টটা দেখাবো আজকে, সেটাতে কভার পেজটা দেখানো যাবে না, কারণ যে ছাত্রটির আছে তার কভার পেজটা অ্যাজ পার রুল অনুযায়ী তৈরি করা নেই। একটা কভার, তারপর অ্যাকনলেজমেন্ট, তারপরে থাকবে টেবিল কন্টেন্ট, তারপর বডি অফ দ্য রিপোর্ট, এটাই সবচেয়ে বেশি, বিবলিওগ্রাফি আর রেফারেন্স এটা, আর লাস্ট হচ্ছে অ্যানেক্সড যদি কিছু থাকে। আমরা এরপর হচ্ছে বডির মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে কী কী থাকবে? ইন্ট্রোডাকশনের মধ্যে অবশ্যই এই কটা অবশ্যই থাকতে হবে প্রতিটা, এটার জন্য 10 ধরা আছে। কিন্তু বেসিক্যালি দেখো ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট, প্রথম কথা, অনেককে দেখেছি প্রজেক্ট তৈরি করার সময় কি করে, প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড বলতে যে সে ধরো এনপিএ নিয়ে কাজ করছে, এনপিএটাই লিখে দেবে, সেটা কিন্তু না। তুমি এনপিএ কেন দরকার হলো, কি কারণে তুমি এই প্রজেক্টটা করছো, সেই ব্যাকগ্রাউন্ডটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে হাফ পেজের মধ্যে। তারপরেই দেখো নিডস অ্যান্ড জাস্টিফিকেশন, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ওইভাবেই তো, এটা নিডস অ্যান্ড জাস্টিফিকেশন 4-5টা থাকতেও পারে। তারপর রিভিউ অফ লিটারেচার, মানে এই রিলেটেড কাজ আগে যারা করেছে সেগুলো কীভাবে তুমি তো নিজে জানতে পারবে না, সেই কাজগুলোকে দেখতে হবে, পড়তে হবে সেইগুলো। তারপর অবজেক্টিভস অফ দ্য স্টাডি, মানে তুমি যে কাজটা করছো তার অবজেক্টিভটা কিন্তু খুব সাবধানে তৈরি করতে হয় বা সেট করতে হবে। তোমার টিচার নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে সেই অবজেক্টিভ কী করতে চাইছো, কারণ এইটার ওপরেই কিন্তু পুরো প্রজেক্টটা দাঁড়িয়ে। তারপর কীভাবেই সেই কাজটা, অবজেক্টিভটা কীভাবে তুমি বের করবে, মানে তুমি যে অবজেক্টিভটা সেট করলে সেটা কীভাবে, কী টুলস ইউজ করছো, কীভাবে করছো, কী ডেটা ইউজ করছো, কোন ডেটা কোথা থেকে পেয়েছো, সেগুলো সব ডিটেলসে দেখাতে হবে। সেটার নাম কি? রিসার্চ মেথডোলজি। লাস্টে লিমিটেশন অফ দ্য স্টাডি, মানে যে কোনো একটা কাজেরই লিমিটেশন থাকে। ধরো আমি এমন একটা প্রাইমারি ডেটায় কাজ করছি, আমি হয়তো একটা নির্দিষ্ট লোকালিটি, ধরো আমি কোন্নগর নবগ্রাম লোকালিটিটুকু নিয়ে কাজ করি, তাহলে তো হবে না, কারণ হয়তো সারা ভারতবর্ষ রয়েছে, সারা পশ্চিমবঙ্গ রয়েছে, হুগলি ডিস্ট্রিক্ট আছে। ঠিক আমার এটা লিমিটেশন, মানে আমি ছোটো একটা কাজ করছি, এটা আমার লিমিটেশন, এই সময় পিরিয়ড ধরে। লাস্ট হচ্ছে চ্যাপ্টার প্ল্যান। এবারে একটা প্রজেক্ট আমি তোমাদের একটু দেখাই। এটা একটা প্রজেক্ট, এই যে মানে ফার্স্ট পেজটা তৈরি করেছে, এই ফার্স্ট পেজটা তৈরি এইভাবে হবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব লোগো দিয়ে একটা সিস্টেম আছে, এটা সেভাবে করেনি, মানে এটা একটা রাফ দিয়েছিল, সেগুলো এটাই দেখাচ্ছে, এটা ঠিক নয়, কিন্তু লেখাগুলো ঠিক আছে, কিন্তু মানে প্রেজেন্টেশনটা ঠিক নেই। তারপরে হচ্ছে প্রজেক্ট রিপোর্ট, এই সুপারভাইজার সার্টিফিকেট থাকবে যে সে আমার আন্ডারে করেছে, এটা একদম লাস্টে সবাইকে দিয়ে দেওয়া হয়, তোমরা দেখে দেখে শিখে নেবে। তারপরে হচ্ছে প্রজেক্ট মানে স্টুডেন্ট ডিক্লারেশন, স্টুডেন্ট নিজে বলবে যে কাজটা আমি নিজে করেছি। কারণ অনেক সময় কেন হয় যে আমরা প্রজেক্ট করতে গিয়ে দেখেছি অনেক স্টুডেন্ট কী করে, কাট কপিতে মাস্টার, মানে কোনো একটা জায়গায় পেলাম, ঝাট কাট করলাম, শেষ করলাম, কিন্তু সেটা হবে না।
প্রজেক্টের যে গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে কাট কপি পেস্ট মানে এটা প্ল্যাগারিজমে যদি তুমি ধরা পড়ো তাহলে এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অফেন্স। অতএব এখনকার দিনে কিন্তু প্ল্যাগারিজম, যদিও তোমাদেরগুলো হয়তো প্ল্যাগারিজম চেকিং হয় না ঠিকই, তবে তোমাদের শেখানোর জন্য বলছি, তোমরা নিজেরা করেছো, এই ডিক্লারেশন তোমাদের দিতে হবে। নিজের কাজ তোমার সুপারভাইজারের সাহায্য নিয়ে করেছো, এটা তোমাকে ডিক্লারেশন দিতে হবে। এরপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট, কার কার সাহায্য নিয়েছো, কীভাবে করেছো, সেগুলো অ্যাকনলেজমেন্ট, এগুলো সব দিয়ে দেবে সব টিচাররাই। এইবারে প্রজেক্টের ফার্স্ট চ্যাপ্টার দেখ, ইন্ট্রোডাকশন। এর কাজটা কী ছিল, হেডলাইনটা একবার করে নিই। সাধারণ কাজ, সেকেন্ডারি ডেটার কাজ এটা। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একেবারে সেকেন্ডারি ডেটা। মানে সেকেন্ডারি ডেটা মানে কেন বলছি, কারণ এইটা আমি নিজে কিছু করিনি, ডেটাগুলো কোথায় পাওয়া যাচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাইটে গেলেই আমরা এই ডেটাটা পেয়ে যাব। সেই ডেটাগুলো তাদের মানে ব্যালেন্স শিট, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো, অ্যানুয়াল রিপোর্টগুলো পেয়ে যাব। কয়েকটা বছরের অ্যানুয়াল রিপোর্ট নিয়েই আমরা এই কাজটা করতে পারবো। তার মানে এই ডেটাটা কোথা থেকে পাচ্ছি, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাইটে বা money.control.com বা এরকম অনেক আছে, ইকোনমিক টাইমস, ইটিতে রয়েছে, এখান থেকে ডেটাগুলো পাওয়া যায়, সেই ডেটার উপরে কাজ হয়। সেকেন্ডারি ডেটাতেও কিন্তু খুব ভালোই কাজ হতে পারে। এখানে দেখো, এখানে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, মানে ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন করেছে, কারণ ও বলতেছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে বড় ব্যাংক, তাদের লিকুইডিটির সলভেন্সি টেস্টিং করাটা খুব দরকার আছে, সেই জন্য আমি এই কাজটা করেছি। দেখো ছোট্ট করে, একদম ছোট করে, এখানে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গল্প লিখে লাভ নেই, কেন করতে চেয়েছি সেটা, এবং তারপরে নিডস অ্যান্ড জাস্টিফিকেশন, কেন কেন প্রয়োজনীয়তা আছে, কেনই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস দরকার আছে, কারণ এটা একটা ফিনান্সিয়াল সেক্টরের জায়গা, তার লিকুইডিটি, সলভেন্সি, প্রফিটেবিলিটি জানা দরকার, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজগুলো জানা দরকার, এইগুলো দিয়ে দিয়ে। এবার দেখো সে লিটারেচার রিভিউ অফ লিটারেচার, সে বেশ কিছু এর উপরটা প্রথম না, আরও অনেক অনেক ভালো ভালো কাজ অনেকেই করেছে, এগুলোর উপর পিএইচডিও আছে। তো তাদের সেই জায়গাগুলো বা পেপার আছে, সেই পেপারগুলোকে, এটা যেমন বুকস, প্রথমে বুকসের কয়েকটা সে বুকস থেকে দেখেছে, সেগুলোকে লেখার কিছু স্টাইল আছে, তোমাদের রেসপেক্টিভ টিচাররা তোমাদের বলে দেবেন সেইগুলো কীভাবে লিখতে হয়, কারণ সেটা পড়ে তুমি কি বুঝেছো সেই বইটা পড়ে, কিন্তু ছোটো করে একটু বলা বা লেখা, হ্যাঁ, এইগুলো হচ্ছে লিটারেচার। এবার দেখো জার্নাল, প্রথমে বুক থেকে হলো দুটো দিয়েছে, জার্নাল কোন জার্নালে লিখছে, কীভাবে, এই জার্নালগুলো কোথায়, ওই বিব্লিওগ্রাফি যে জায়গাটা রয়েছে বা রেফারেন্স বলছে সেটার মধ্যে। রেফারেন্স মানে কি, রেফারেন্স মানে হচ্ছে শুধু কোথায় রয়েছে সেটুকু, আর বিব্লিওগ্রাফি মানে সবগুলো দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে জার্নাল। এই দেখো জার্নাল থেকে এতগুলোতে পড়েছে, সেগুলো দিয়েছে, হ্যাঁ। তারপর কারণ আমরা যদি কিছু না পড়ি তাহলে বুঝতে পারবো না কাজটা কীভাবে হচ্ছে, তখন সে কয়েকটা পড়ার পরে তার মাথায় এলো যে হ্যাঁ এটা এরকম হতে পারে, কিন্তু সে কাজটা করছে। এখানে দেখো সে অবজেক্টিভ ঠিক করেছে, এই 4-5টা অবজেক্টিভ সে ঠিক করেছে। সেই 4-5টা অবজেক্টিভকে কীভাবে আনছে, মেথডোলজি। এই মেথডোলজি কিন্তু কী থাকছে না, তুমি কিভাবে কোথা থেকে পেয়েছো, কোন ডেটা কবে থেকে কবে নিয়েছো, হ্যাঁ, কোনটা সাইট, কীভাবে তুমি কার্যক্রমে রেশিও অ্যানালিসিসের উপর করেছে, হ্যাঁ, লিকুইডিটি মেজার করেছে, লিভারেজ নিয়েছে, প্রফিটেবিলিটি, প্রফিটেবিলিটি রেশিও, ডেট ইকুইটি রেশিও, এগুলো চেক করেছে, সোর্স অফ ডেটা কোথা থেকে পেয়েছে সেইগুলো, তাই না। পিরিয়ড অফ স্টাডি 2011 থেকে 2015, লিমিটেশন অফ দ্য স্টাডি, কারণ লিমিটেশন হচ্ছে অল্প সময়ের মধ্যে কাজ করতে হয়েছে, টেস্ট বেশি কিছু টেস্ট করেনি, অল্প কিছু টেস্ট করেছে, এইগুলো। আর একটা লিমিটেশন অফ দ্য স্টাডিটা দুবার হয়ে গেছে গো, হ্যাঁ। আর একটা হচ্ছে চ্যাপ্টার প্ল্যান, সেটাও দরকার আছে, কিন্তু সেটা করেন। মানে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, সেকেন্ড চ্যাপ্টার কাজ দেখো, সেকেন্ড চ্যাপ্টার থাকবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা একটু বলি, মানে এটা হলো 10, তার মানে এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা মনে রাখবে, ফার্স্ট চ্যাপ্টারটা একবারে তৈরি করা সম্ভব না, কাজটা প্রথমে শুরু করতে হবে। যে কোনো একটা প্রজেক্ট শুরু করলে তোমার টিচার কোনো একটা টপিক দিলেন, স্যারের সঙ্গে কথা বলে সেই টপিকটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পরে তুমি কিছু ওয়েবসাইটে গিয়ে সেই ধরনের লিটারেচার জোগাড় করো, সেই ধরনের কাজ হয়েছে, এবার সেগুলো ফার্স্ট পড়ো, ফার্স্টটা পড়ার কাজ। তারপরে তুমি কী করবে, তোমার স্যারের সঙ্গে কথা বলে নিডস অ্যান্ড জাস্টিফিকেশন আর অবজেক্টিভটা ঠিক করবে। তারপর রিসার্চ মেথডোলজিটা লিখতে শুরু করবে, কিন্তু রিসার্চ মেথডোলজিটা শেষ হবে না, কারণ কাজটা করতে করতে হয়তো অনেক অ্যাডিশনাল টুল তোমায় ইউজ করতে হচ্ছে, তোমার স্যার হয়তো বললেন, সেইগুলো লাস্টে এসে আবার যোগ করবে। লিমিটেশন অফ দ্য স্টাডিও তাই ফার্স্ট চ্যাপ্টারটা প্রথমেই, যে ফার্স্ট চ্যাপ্টার মানে প্রথমেই কমপ্লিট হয়ে যাবে, হয়তো 80 to 90% কমপ্লিট হবে, 100% হবে না, আনটিল না হলে যতক্ষণ তোমার প্রজেক্টটা শেষ হবে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী দেখলাম একবার বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট,
প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের ব্যাকগ্রাউন্ড নয় কিন্তু, হ্যাঁ। দাঁড়াও তো 1 মিনিট, প্রেশারের ফোন এসে ধরে নিই। হ্যালো 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 হ্যালো, কৌশিক বা অমর একটু সুপর্ণা ফোন করে নাও তো, ফোন করতে কেন দেখো তো। ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, নি সার্টিফিকেশনটা লিখতে হবে, তার মানে হ্যাঁ বলো সুপর্ণা। তো তুমি আমি তো প্রেজেন্ট করছি কি এটা, তোমাকে কৌশিক কিংবা অমর ফোন করছে বা ওদেরকে ফোন করে না, হ্যাঁ। ওকে ওকে, তুমি কৌশিককে করো। নিডস এন্ড জাস্টিস, তার মানে প্রথমটা কি হবে, প্রথমটা ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড ছোট করে, তারপর নিডস এন্ড জাস্টিফিকেশন, তারপরেই তোমাকে দিতে হবে কি লিটারেচার রিভিউ, তারপরে কি অবজেক্টিভ অফ দ্য লিটারেচার রিভিউ। পর অনেকে রিসার্চ গ্যাপও দিতে পারে, কিন্তু অত তো সময় নেই বা করাও যায় না, হ্যাঁ। লিটারেচার রিভিউর পরে আমরা কি দিই, অবজেক্টিভ অফ দ্য স্টাডি। অবজেক্টিভ অফ দ্য স্টাডি হয়ে যাবার পরে রিসার্চ মেথডোলজি, মেথডোলজি কি কি ইউজ করছো, কোন টাইম পিরিয়ড, ডেটা সোর্স কোথা থেকে পাচ্ছ, সব কিছু কিন্তু উল্লেখ করতে হবে। দেন লাস্ট হচ্ছে লিমিটেশন অফ দ্য স্টাডি। আর একদম শেষে থাকবে কি, তোমার থাকবে চ্যাপ্টার প্ল্যান, মানে ফার্স্ট চ্যাপ্টার কি, সেকেন্ড চ্যাপ্টার কি, থার্ড চ্যাপ্টার কি, ফোর্থ চ্যাপ্টার কি ইত্যাদি, ঠিক আছে, চ্যাপ্টার প্ল্যান। এবার চলে আসি চ্যাপ্টার 2, মানে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো, বা চ্যাপ্টার 2 তে যেটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওখানে যেটা বলেছিল তোমার এই চ্যাপ্টার 2 এ তোমার থাকবে কত, 5 নাম্বার থাকবে, হ্যাঁ। এই 5 নাম্বার, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানে কি, এখানে এইখানে কিন্তু যে যে টুলগুলো ইউজ করছে তার ডিটেলস কিন্তু তাকে দিতে হবে। রেশিও অ্যানালিসিস করেছে, তারপর রেশিও কি লিকুইডিটি রেশিও, কারেন্ট রেশিও, যা যা করেছে সেগুলো সে লিখেছে, কুইক রেশিও, হ্যাঁ, সবগুলো সে কিন্তু এখানে। আরো যদি কোনো টুল থাকে, মানে রেশিও যে থাকবে তা না, মানে তোমার কাজের অনুযায়ী অনেক কিছুই হতে পারে, সেইগুলো কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এছাড়া একটু ছোট করে তোমাকে বলতে হবে যে তুমি যে কাজটা করছো, হ্যাঁ, সেই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সেটা ছোট করে, তার সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন করতে চাইছো, কি বিষয়, সেটাও কিন্তু একটু ছোট করে তোমাকে দিতে হবে। এটা খুবই ছোট লিখেছে, হয়তো যদি 1-1.5 পাতাও হয় অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এরপর এইটা হচ্ছে চ্যাপ্টার 3, মানে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ডিং। এটা খুব গুরুত্বপূর্ণ, এটার উপরেই 25 আছে। যেমন ধরো, ও যেমন 2011 থেকে 2015 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যালেন্স শিটগুলো থেকে এই ডেটাগুলো সে জোগাড় করেছে। অনেক সময় ফিনান্সিয়াল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে করা যায়, অনেক সময় এগুলো আবার পাওয়াও যায়। moneycontrol.com-এ গেলে পরপর ডেটাগুলো ঠিক এইভাবেও পাওয়া যায়। তোমার যারা তোমার যিনি টিচার থাকবেন তিনি নিশ্চয়ই তোমাকে বলে দেবে কোন জায়গা থেকে পাওয়া যাবে। যদি পেয়ে গেলে ভালো, না হলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসগুলো দেখতে হবে, অ্যানুয়াল রিপোর্ট দেখে দেখে এই ডেটাগুলোকে প্রথমে খাতায় বা কাগজে লিখে নিলে ঠিক এই ফরম্যাট, যেভাবে যে যার যার কেমন কাজ হবে সেই অনুযায়ী, যেমন এর কাজটাতে সেই ডেটাগুলোকে লিখেছিল, লিখে টিকে নিয়ে সেটা সেকেন্ডারি ডেটা, তারপরে সেই কাজটা সে করেছে। এইগুলো কিন্তু সে ক্যালকুলেট করে ফার্স্ট প্রথমেই মানে ট্রেন্ড অ্যানালিসিস করে যে ডেটা ফাইন্ডিং বা অ্যানালিসিস কি হয়েছে, ট্রেন্ড অ্যানালিসিস করে সেটা কিন্তু দেখে। এইখানে কিন্তু অনেকে আবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখাতে হবে, ট্রেনটাকে আপ ডাউন করছে কিনা ইত্যাদি, সে চাইলে গ্রাফিক্যাল না এও করেছে দেখতে পাচ্ছি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েছে না, এটা শুধু নেক্সট লেভেল, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেওয়া যায়। এবার ধরো ব্যালেন্স শিটগুলোকে লিখে তার আবার অ্যানালিসিসগুলো এখানে দিয়েছে, ব্যালেন্স শিটগুলো মানে এক একটা কাজের জন্য, মানে এটা স্পেসিফিক আমি তোকে একটা এক্সাম্পল দেখাচ্ছি না, এটাই তো প্রজেক্ট না, মানে এক একটা কাজ এক এক ধরন, কিন্তু প্রত্যেকটাই স্ট্রাকচার এরকম হয়। মানে তোমার অ্যানালিসিস তার তলায় কিন্তু এই ফাইন্ডিংস অ্যান্ড অ্যানালিসিস, এটা ফাইন্ডিংস অ্যান্ড অ্যানালিসিস, এটা কিন্তু প্রতিটা মানে যে কোনো, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি ডেটা, এটা তো সেকেন্ডারি ডেটা দেখাচ্ছি, যেহেতু এবারে প্রবাবিলি আমাদের হয়তো বেসিক্যালি সেকেন্ডারি ডেটার উপরেই ভরসা করতে হবে, প্রাইমারি সম্ভব নয়, হ্যাঁ। তার ক্যাপিটাল এমপ্লয়েড প্রতিটি কাজই দেখো ওরা কিন্তু এই জায়গাটা ঠিক এরকম করেছে এবং প্রেজেন্টেশনটা দেখিয়েছে, ঠিক এইভাবেও তোমরাও দেখাবে, মানে সেটা যে কোনো কাজে। এই অ্যানালিসিস কেন বলছি, যে কেন একটা প্রজেক্টের সঙ্গে নর্মাল একটা পেপারের পার্থক্য কোথায় আছে। নর্মাল পেপার কোনো একটা ইনফরমেশন, ধরো আমরা বললাম এনপিএ নিয়ে আমরা একটা পেপার লিখতে পারি,
সেটা কোনো তথ্য থাকবে না, তোমার কোনো কাজ নেই, কিন্তু এইগুলোতে দেখো তোমাদের নিজেদের কিছু কিছু কাজ রয়েছে। হ্যাঁ, আবার অনেক সময় কি হয়, পুরো একটা থিওরি একদম নতুন কনসেপ্ট সেই দিয়েও কিন্তু একটা হতে পারে। যেমন এখন তোমাদের যেমন ব্লকচেন কনসেপ্ট নিয়েও কিন্তু অনেকে করছে কাজ। সেগুলো তো মানে তথ্য মানে বেশি ইনফরমেশন না পেলেও সেগুলো তো হয়। সেগুলো তোমার টিচার নিশ্চয়ই তোমাকে বলবেন সেগুলো। হ্যাঁ, মানে আমি শুধু দেখাতে চাইছি যে স্ট্রাকচারটা কি, প্রতিটারই অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিং, এবং এই জায়গাটাই সবচেয়ে বড় থাকে, অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিং। প্রতিটাই দেখো অ্যানালিসিস আর ফাইন্ডিং, প্রতিটা মানে এর অনেকগুলো হয়েছে, দেখতে পাচ্ছি 39 পাতা, তাই না? রেশিও মানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি হবে অ্যানালিসিস এবং ফাইন্ডিং। হ্যাঁ, এইবার চলে এলাম লাস্ট, এই যে এত কিছু করলাম, চ্যাপ্টার 4 কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। প্রথমে একটা কনক্লুশনটা লিখলে, কনক্লুশন দিয়ে বললে যে কি দেখেছো, তোমার কি হয়েছে, প্রজেক্টটা কি পেলে, সব লিখলে। এবার রেকমেন্ডেশন বুলেট ফরম্যাটে বা 1 2 3 4 করে 3 4টে বা 5টা রেকমেন্ডেশন তুমি দিয়েছো। এখানে যেমন 5 6টা রেকমেন্ডেশন ও করেছে, করার পরে ও বা অনেক রেকমেন্ডেশনও করেছে, করার পরে কি রয়েছে বিবৃতি। এই যে প্রথমেই আমরা যেগুলো মানে পড়ার সময় যে লিটারেচারগুলো পড়েছিলাম, বা লিটারেচার রিভিউ ছাড়াও আমরা যে রেশিও টেশিওগুলো করেছি, কোন কোন বই থেকে নিয়েছি কী কী, সবগুলোই কিন্তু এখানে বলতে হবে। যেমন এখানে বুকস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এই যদি উল্লেখ করে জার্নালগুলো দিতে ভুলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রাইমারি ডেটা আমি তোমাদের দেখালাম, পরে একটা এটা সেকেন্ডারি ডেটা, পরে একটা প্রাইমারি ডেটা দেখালাম। তাহলে আমরা আবার চলে আসি, দেখো ইন্ট্রোডাকশন মধ্যে ব্যাকগ্রাউন্ড, নিড, জাস্টিফিকেশন, রিভিউ অফ লিটারেচার, অবজেক্টিভ অফ দ্য স্টাডি, রিসার্চ মেথোডোলজি, লিমিটেশন অফ দ্য স্টাডি, চ্যাপ্টার প্ল্যান, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কাকে বলে, কি জিনিসটা পুরোটাই আশা করি কিছুটা ধরতে পেরেছো, প্রেজেন্টেশন অফ ডেটা কিভাবে হয় সেটা, আর কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। অবশ্যই কিন্তু কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন লাগবে, না হলে কিন্তু যারা এক্সটার্নাল আসে তারা জাস্ট বেসিক্যালি আমি যা দেখেছি এত বছরে, তারা বলে যে অবজেক্টিভ অফ দ্য স্টাডিটা বলো, সরি অবজেক্টিভ অফ দ্য স্টাডি বলো, আর রিসার্চ মেথোডোলজি কি, তারপরে এই প্রেজেন্টেশন। হ্যালো হ্যালো, কারো অসুবিধা হচ্ছে? হ্যালো, না না বলো বলো, আসলে পিটি স্যারের এডটা বন্ধ করা আর কি তো। ও আচ্ছা, দীপ দীপ ঘোষ কিছু বলছো নাকি? তুমি মাইকটা বন্ধ রাখো। প্রেজেন্টেশন অফ দ্য ডেটা, এটাতেই সবচেয়ে বেশি জোর দেয় জিজ্ঞাসা করার সময়, যখন আমাদের এক্সটার্নাল আসেন তারা এই জায়গায়, কারণ একটাই এত বড় পেপার, তার পক্ষে সব না, আমরা অবজেক্টিভ অফ দ্য স্টাডি আর রিসার্চ মেথোডোলজিটার সামনে আমরা চেক করবো তার অ্যানালিসিস যেটা করেছে, এই অবজেক্টিভগুলো যেগুলো করেছে সেগুলো জাস্টিফাই করছে কিনা, তার রিসার্চ মেথোডোলজি এখানে সেগুলো অ্যাপ্লাই করেছে কিনা, কিভাবে করলো সেটা দেখি। আর কনক্লুশন থেকে আমরা বুঝতে পারি আর রেকমেন্ডেশন কি করলো, মানে আমি যে একটা কাজ করলাম, আমি কি পেলাম, তার রেকমেন্ডেশন কি হবে সেটা কিন্তু ওখানে বোঝা যাবে। এবার আমরা একটা প্রজেক্ট করতে গেলে এরকম 40 পাতা প্রজেক্ট করতে হবে স্যার, প্রথমে বললে একটু মাথাটা ধরে যায়, তাহলে কিরকম হয়? মোটামুটি দেখা গেছে আমাদের ইউনিভার্সিটি যা বলেছে, একটা 15 থেকে 20 পাতার মিনিমাম একটা প্রজেক্ট করতেই হয়। তার একটা আমি একটা ভাগ করে দেখেছি, ইন্ট্রোডাকশনটা 2 থেকে 3 পাতার করা যেতে পারে, যাকে আমি দেখালাম একটু আগে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 3 থেকে 6 পাতা, মানে মিনিমাম 3 ম্যাক্সিমাম 6। ডেটা অ্যানালাইসিস 5 থেকে 10 পাতা, কনক্লুশন রেকমেন্ডেশন 2 থেকে 3 পাতা, বিবলিওগ্রাফি 1 থেকে 2 পাতা, আর অ্যানেক্সচার মানে যারা হয়তো মানে যে ফিনান্সিয়াল সেকেন্ডারি ডেটা হলো, আমি যে স্টেটমেন্টগুলো পেলাম বা আমি গুলো নিয়েছি moneycontrol.com থেকে, তাহলে সেটা কিন্তু ওখানে দিয়ে দিতে হবে। আর যদি তুমি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো নাও, তাহলে তার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এগুলো কিন্তু ওখানে দেখাতে হবে, তাহলে ভালো। ঠিক আছে, এবারে প্রজেক্ট আমি সিলেক্ট, এগুলো অলরেডি আমি বলে ফেলেছি যে কীভাবে লিখতে হয়, কীভাবে করতে হয়, এটা স্টেপগুলো বলা আছে, এগুলো আমি অলরেডি তোমাদের যখন বলছিলাম তখন দেখিয়েছি। হ্যাঁ, রেলিভেন্স অফ দ্য টপিক কী কী আছে, হ্যাঁ সেগুলো টাইম অ্যাভেলেবিলিটি, কারণ আমাদের তো অল্প সময়, তার মধ্যেই করতে হবে। অতএব আমরা যখন আমাদের মানে তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো ব্যাপারটা বুঝবে না, টিচাররা নিশ্চয়ই তোমাদের সুইটেবল, মানে তুমি একটা জেদ ধরে বলে স্যার আমি এটা দিয়ে করবো, কিন্তু দেখা গেল এই সময়গুলোতে সেটা সম্ভব না। অতএব তোমার টিচার যেরকম তোমাকে বলবে, তোমার গাইড যেভাবে বলবে সেটাই কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, কনসিডারেশন কি কি রয়েছে অলরেডি দেখানো হয়ে গেছে। এবারে চলে আসে আমাদের, এটা তোমাদের তোমরা দেখতে পারো, তোমাদের দেখাচ্ছি দেখি, মানে
আমাদের যারা টিচাররা রয়েছেন তারাও এই কোন কোন টপিকগুলো ইউনিভার্সিটি একটা ঠিক করে দিয়েছে সেই ইউনিভার্সিটির টপিকগুলো এখানে দিয়ে দিয়েছে, সেগুলো একটু দেখো। এনি টপিক কনসার্নিং দ্য লোকাল ইকোনমিক অ্যান্ড এন্টারপ্রেনিয়াল ইস্যু, নিউ বিজনেস প্রপোজাল, আইএফআরএস, আগে এটা ইয়ে ছিল না, আইএফআরএস ছিল না, আমি এখন আইএফআরএস দিতে দিচ্ছি, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ওপর হয়। আইএফআরএস ইন্ডিয়া এর ওপর কাজ হতে পারে। ক্রেডিট রেটিং, রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, সাবপ্রাইম ক্রাইসিস যেটা হয়েছিল সেই সময়, কর্পোরেট ফ্রডস, হোয়াইট কালার ফ্রডস, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, হ্যাঁ, carbon credit, direct tax code, goods and service tax, role of MSME of Indian economic development, public sector undertaking, Indian economic development, business and government, corporate social responsibility, corporate governance, financial sector reforms, online banking, NPA management, business process outsourcing, capital market, environmental accounting, environmental management, financial statement analysis, তাকে যে ছাত্রটা দেখালাম সেটা এই টপিকের মধ্যেই পড়েছে। পারফরমেন্স অ্যানালাইসিস, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট, ডেটাস ম্যানেজমেন্ট, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, মার্জার অ্যাকুইজিশন, ই-কমার্স, স্টাডি অফ aviation sector in India, venture capital, equity linked saving scheme, insurance industry in India, analysis of mutual funds, study on non-performing assets, risk and return analysis. হয়েছে? Commercialization of sports in India, subprime crisis, rural and agricultural banking, marketing strategy of different companies for their different products, marketing and promotional strategy, market research, study on market awareness of intellectual property rights, prevention and storage of agricultural products, marketing strategy of ball and gel pens, brand responsibility. এছাড়া আরো অনেক আছে, এইগুলো রয়েছে। আরো টিচাররা চাইলে আরো তাদের মতো করেও কাজ করাতে পারবেন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন কিভাবে হয় আমি অলরেডি বলেছি, ইন্ট্রোডাকশন 3টে করে কপি বানাতে হবে সেটাও বলেছি। খুব ইম্পর্টেন্ট, এদিকটায় তাকিয়ে দেখো, প্ল্যাগারিজম, কাট অ্যান্ড পেস্ট টেকনিক ফ্রম ওয়েবসাইট ইন ইন্টারনেট, এটা করলে কি হবে, তোমার প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। অনেক অনেক মানে বড় বড় কলেজ আছে বা সেখানে কিন্তু প্ল্যাগারিজম চেকিং হয়। যদি এক্সটার্নাল মনে করেন যে আমি এটা চেক করবো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। সাধারণত করে না, কিন্তু কেউ যদি মনে করে, তাই না, একজনের কাজ আরেকজন কপি করবে না বা এক জায়গা থেকে অবশ্যই, তার মানে কি তোমরা নিজেরা লিখতে পারবে তা না, দেখে দেখে বুঝে নিয়ে নিজের ভাষায় লিখলে বা স্যারের সঙ্গে একটু কথা বলে লিখলে, হ্যাঁ, তাহলেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে আর একটা বলেছিলাম যে প্রাইমারি ডেটার উপরে দেখ, এটা একটা ডিমনিটাইজেশন একটুখানি পেয়েছি, ডিমনিটাইজেশন হয়েছিল সেই সময়, এই ডিমনিটাইজেশনের উপরে করেছি। হ্যাঁ, কোথা থেকে ডেটা পেয়েছিল, কবে সে কাজটা করেছিল, লিমিটেশন অফ দ্য স্টাডি। এবার একদম তার দেখো এইটাতে যেহেতু প্রাইমারি ডেটা, 14টা তার কোশ্চেন নিয়ে, 14টা কোশ্চেন নিয়ে সে কতজনকে জিজ্ঞাসা করছে সেটা, এবার তার মধ্যে তার অ্যান্সারগুলোকে অ্যানালাইসিস করছে, সব এক্সেলেই করা, বেশি কিছু না। এবং সেই অ্যানালিসিসগুলোকে দেখো এখানেও মানে তোমার চার্টের মাধ্যমে দেখিয়েছে, এবং তার ফাইন্ডিং, প্রতিটি কোশ্চেন এবং তার ফাইন্ডিং, কোশ্চেন আর ফাইন্ডিং, সেকেন্ড কোশ্চেন আর ফাইন্ডিং, এটা হচ্ছে প্রাইমারি ডেটা করলে এরকম করে করতে হবে। ঠিক আছে, দেখো প্রতিটি কোশ্চেনের যেটা হতে পারে সেকেন্ডারি, হতে পারে প্রাইমারি, প্রতিটা ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, মানে এটাই বলতে চাইছি যে তুমি যে কাজই করো তোমাকে নিজেকে করতে হবে এবং তার অ্যানালিসিস করতে হবে এবং ফাইন্ডিং বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমার্সের যে ধরনের গাইড দিয়েছি, গাইডলাইন অনুযায়ী এটা না করলে হবে। তারপর কনফিউশন আর লাস্টে রেকমেন্ডেশন। ঠিক আছে, কারোর যদি বিবলিওগ্রাফি, তারপর রেফারেন্স দিয়েছে পেপার, ওয়েবসাইট, সবই দিয়েছে। ঠিক আছে, এবারে অমর, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে তো, একদম। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আচ্ছা, এবার তোমরা একে একে কোশ্চেন করো, আমরা সমস্ত টিচাররা আছি। হ্যাঁ, অনেকেই সবাই- আছেন, সবাই আছে, পুলকটা আছে, ঠিক বিষ্ণুদা আছে, আছে, হ্যাঁ। সবাই মিলে উত্তর দিয়ে দেবে। নাও লেটস স্টার্ট, কার কি প্রশ্ন আছে শুরু করে এক এক করে। প্রজেক্টের শুরুতে একটা বিবলিওগ্রাফি বার দেখালেন, ওটা হচ্ছে অনলাইন সোর্সে ইউজ করা যাবে আর অফলাইন সোর্সে ইউজ করা যাবে? হ্যাঁ রে বাবা,
বিপ্লবগ্রাফি মানে কি? আমি তো আর বিপ্লবগ্রাফিটা মানে দেখো আমি একটু দেখাচ্ছি বিপ্লবগ্রাফি। দেখো এই দেখো, এইটা বিপ্লবগ্রাফিটা লিখেছে যে কোন কোন জায়গাতে কি কি বলছে। যদি এই বিপ্লবগ্রাফি লেখার স্টাইলটা একেবারে ঠিক হয়নি, হ্যাঁ, সুমেন্দা, তুমি দেখা যাচ্ছে না, প্রেজেন্ট প্রেজেন্ট করো। হচ্ছে না, প্রেজেন্ট হচ্ছে না। প্রেজেন্টটা করা হয়নি না আসলে। হ্যাঁ দেখো বিপ্লবগ্রাফিটা কি হয়েছে, যে এই বিপ্লবগ্রাফি লেখার একটা নিয়ম আছে, সেটা তোমাদের টিচাররা নিশ্চয়ই বলে দেবে। যে সে যে জায়গাতে এটা তো সে ডাউনলোড করেছে, মানে আমিও যখন এই ধরো এই পেপারটা কোথা থেকে পেলাম, আমি যে কোনো স্টুডেন্ট সেটাতে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে তার ফোল্ডারে রেখেছে। এখন এই যে ডাউনলোড করে রেখেছে, তখন সেটা কোন জার্নালে বেরিয়েছে, কোথায় বেরিয়েছে, কবে বেরিয়েছে, সেইগুলো এখানে লিখে দিতে হবে। যদি বই হয় তাহলে বই কোন বই ইউজ করেছে সেটা কি, ঠিক আছে। আর যদি কোনো ওয়েবসাইটও সে দেখে থাকে, সে মনে করলে আমি ওয়েবসাইটগুলোও দেবো, যেমন referenceTime.com, উইকিপিডিয়া, গুগল, রেডিও.com, মানিকন্ট্রোল.com, এইগুলোতে দেখে তার থেকে ডেটা নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, বলো। ঠিক আছে স্যার। নেক্সট। আচ্ছা, একটা কথা একটু বলে নাও তো, তোমরা এখন যারা প্রেজেন্ট আছো সবাই তাদের রেসপেক্টিভ মেন্টার বা যিনি তোমার গাইড, আমাকে তোমার প্রজেক্ট গাইড করবেন, তার সাথে যোগাযোগ করেছো? হ্যাঁ স্যার, করা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেউ নেই মানে করনি এরকম কেউ আছো কি এই গ্রুপে এই মুহূর্তে? ওকে, হ্যাঁ স্যার, করা হয়েছে স্যার, করা হয়েছে। হ্যাঁ বলো। যোগাযোগ করা হয়েছে স্যার, যোগাযোগ করা আমি হয়েছে। বলছি করা হয়নি এরকম কেউ আছো কিনা? ওকে, যা কোশ্চেন আছে এবার এক এক করে শুরু করো। স্যার বলছি কারোর যদি প্রজেক্টের যে কোনো- ডাটাগুলো, হ্যালো, হ্যাঁ বলো প্রত্যেক ডাটাগুলো অনলাইন থেকে নিজে সেইখান থেকে মানে যে ধরুন কোনো লেখা আছে সেটা ওখান থেকে তুলে লিখতে পারবো না, মানে ওটা কি বানিয়ে লিখতে হবে? ওটা যদি আরেকবার বলো। এটা কি আমি বলবো নাকি অন্য কেউ বলবে? অমর, বিশান্দা বলবে? না, বলো, কৌশিক বলো। আমি শুনিনি কোশ্চেনটা কি বললো, তাহলে আরেকবার রিপিট করতে হবে। বলছি স্যার, ওই যে প্রজেক্টের যে ডাটাগুলো আমরা অনলাইন থেকে করবো, ধরুন কোনো ডাটা যদি আমি কপি করে যদি আনি ওটা তো হবে না, কিন্তু ওখান থেকে কি বানিয়ে করতে হবে? ওরা বানিয়ে নয়, ওই ডেটাটাই নিতে হবে, ডেটার সোর্স দিতে হবে। কিন্তু ওই দেখো, ওই ডেটাটা একটা বিরাট ভাবে দেওয়া থাকে, পুরোটা তো তোমার লাগছে না। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে তোমার কাজের জন্য রেলিভেন্ট পোর্শনটুকু তোমায় নিতে হবে, কিন্তু ডেটা সোর্সটা তুমি বানাতে পারবে না, মানে তুমি ওটাকে ডিস্টর্ট করতে পারবে না। ওইটাকে সেকেন্ডারি ডেটা নিলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ হচ্ছে সোর্স বলতে হবে কোথা থেকে আমি নিলাম। হ্যাঁ, এটা কিন্তু উল্লেখ করতে হবে যে কোথা থেকে আমি নিলাম। হ্যাঁ, এবং যার জন্য তুমি ওই ডেটাটা ডাইরেক্ট কপি পেস্ট করা যাবে না। না, তোমার বাঁচতে হবে তো, যেটুকু দরকার সেটুকু বেছে নিতে হবে। তোমার তো কপি পেস্ট মানে তো বিরাট ভাবে থাকে ডেটাটা, ওটা তো দরকারও নেই পুরোটা। এই যে স্যার যেটা মানে আমাকে দেখালেন, অ্যানালাইজ করতে হবে, তাই তো? হ্যাঁ, এবার স্যার যেটা দেখালেন, এবার এটা ডেটাটা যেখানে আছে সেকেন্ডারি সোর্সে বিশাল ডেটা আছে, অনেক ধরনের ভেরিয়েবল আছে, সেইটা সবকটা তো আনেননি। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বলো বা যাই বলো, এনপিএ, হ্যাঁ, সব ডেটা তো লাগবে না। তারপর সব ডেটা আবার দেখবে সব বছরের সব, ধরো ব্যাংক নিলে, ব্যাংকের ধরো সব ব্যাংকের সব বছরের ডেটা পাওয়া যাবে না। কোনো সময় দুটো ব্যাংক মার্জার হয়ে গেছে, কোনো সময় দেখা যাচ্ছে নতুন একটা ব্যাংক এলো, ঠিক আছে, বা কোম্পানির ক্ষেত্রেও তাই হয়। তাহলে সেই সবগুলো কী করবে, সেগুলো বাদ দেওয়া দরকার আছে বা অন্যভাবে অ্যানালিসিস করা দরকার আছে, সেটা গাইড যেটা বলবেন সেটা করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাদ দেওয়াটা হচ্ছে সবথেকে সহজ রাস্তা, যেটা আমি বুঝি আর কি। এবার যেগুলোর পাওয়া যাচ্ছে নর্মালি তোমাদের লেভেলে, সেগুলো নিয়ে করাই ভালো পর বছর। এবার সেগুলো তোমায় তো বাঁচতে তো হবেই, তারপর সব ভ্যারিয়েবল লাগবে না। তোমার 20টা 40টা ভ্যারিয়েবল আছে, সেটা তো 15-20টা নিলে বা 10টা নিলে কি 5টা নিলে, তোমরা তো বেশি নেবে না। তোমার স্টুডেন্ট ইয়েতে তোমায় তো আর মানে রিসার্চ পেপার কীরকম হয় সেটার একটা টেস্ট পাওয়ার জন্য এটা,
তোমার কাছে বিশাল কিছু আশা করা হচ্ছে না। আর মোটামুটি আনঅফিসিয়ালি মানে প্রজেক্ট সাবমিট করলে করলে পাস মার্কস তো পেয়েই যায়। হ্যাঁ, এবার যতটুকু ভালো করতে পারবে ভালো নাম্বার, এখানে প্রচুর নাম্বার ওঠে অন্যান্য পেপারের থেকে আগাগোড়া, মানে সেটা ঘটনা। এ ধরনের জিনিসগুলোর নম্বরটা ওঠে, পার্সেন্টেজটা বাড়াতে, জিপিএটা বাড়াতে সুবিধা হয়। বলো। বড় আর কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা অমরনাথ, আমার একটা ব্যাপার বক্তব্য আছে, সেটা বলো হচ্ছে বলো বলো। আমার গ্রুপটায় 11 জন ঢুকে আছে। হ্যাঁ, এবার আমি তো লিস্ট পাইনি, প্রথম কথা, কে কে ঢুকবে। হ্যাঁ, আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি, প্রথম দিন সব লিস্ট পাঠানো আছে। কিন্তু আমি কিন্তু পাইনি, যাই হোক। না তোমাকে বিশান্দা, তুমি না ওই লিস্টে যারা যারা আছে তুমি একটু নামগুলো এখানে অ্যানাউন্সমেন্ট করে দাও। হ্যাঁ, তারা তাহলে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাবে। না না, আমার বেশি ঢুকে আছে, মানে 11 জন ঢুকে আছে। তুমি সেই নামগুলো বলো, এক্সেস কারা আছে সেগুলো তাহলে কি হয়ে যাবে। কুণাল আছে, হ্যাঁ, এবার নাম দিয়ে তো সবাই সেভ নেই। কার্তিক আছে, নীলাঞ্জন আছে, মনোজিৎ পাল আছে, পরীক্ষিত দাস আছে, কুন্তল আছে, টুটুন বলে একজন দেখছি। আর নাম্বার কতগুলো আছে নাম নেই, 6290538451 এটা, তারপর 6291566758 এটা, 7059386036 এ আছে, আর 8584960154, 11 জন আছে। তাহলে এই 11 জনের মধ্যে যারা বিশান স্যারের গ্রুপে তোমরা অলরেডি আছো, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি বিশান স্যারকে অ্যালট করা হয়নি, যে সমস্ত স্টুডেন্টরা আছো এখানে, যদি কেউ ঢুকে থাকো তাহলে তারা কিন্তু অলরেডি গ্রুপ থেকে লেফট হয়ে যাও, আদারওয়াইজ বিশান স্যার ধরে ধরে কিন্তু সেগুলোকে বার করে দেবে। আর যদি তোমরা না বার হও তাহলে কিন্তু অন্য স্যারের গ্রুপেও কিন্তু যেতে পারবে না। হ্যাঁ, সেটা দেরি হবে ওদের, তোমাদের প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে এরপর প্রত্যেক ইন্ডিভিজুয়াল টিচার যারা আছেন তারা কিন্তু তাদের স্টুডেন্ট নিয়ে তারা প্রজেক্টের ক্লাস করাবে। অলরেডি তোমাদের বলা হচ্ছে তোমরা নিজস্ব কনসার্ন টিচারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। অমরনাথ বলো। বিশান্দা তো, দেখো বিশান্দা, তোমার এইগুলো এই কজন আছে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, না হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কার্তিক পাত্র, কুণাল মণ্ডল, এই চলে গেল, এই কজন? আচ্ছা, কুন্তল চৌধুরী। এই কজন বাদ দিয়ে বিশান স্যারের গ্রুপে যারা ঢুকে আছো তারা কিন্তু ওখান থেকে লেফট হয়ে যাও। লেফট হয়ে এইটা আমাকে একটা পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। আছো সেই স্যারের কনসার্ন টিচারের গ্রুপে কিন্তু জয়েন করো, তাদের হোয়াটসঅ্যাপ এখনো খোলা আছে, ঠিক আছে। আমি যেমন আমার হোয়াটসঅ্যাপে 18 জন হয়েছিল, 18 জন হওয়ার পর আমি আমার গ্রুপ ক্লোজ করে দিয়েছি, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলে আর তোমরা ঢুকতে পারবে না। সেই জন্য আমার গ্রুপ ক্লোজ। বাকি টিচারদের গ্রুপ হয়তো এই যে এক্সেস হয়ে আছে, কারো কম হয়ে আছে, তারা কিন্তু সেই গ্রুপে ঢুকে যাও। আমাকে একটা কপি পাঠাও এটা, আমি দেখছি। হ্যাঁ, দিয়ে দেবো। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও বিশান্দা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে হয়ে যাবে। এই যে ক্যান্ডিডেট, এটা স্টুডেন্ট, এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবারে বিশান্দা এটা নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি, ওই ছবি তুলে নিলাম, ওই স্ক্রিনশট ফিশট। এবার একজন জিজ্ঞাসা করছে না যে স্যার কিভাবে করব। দেখো, একটা প্রজেক্ট মানে একটা অ্যানুয়াল রিপোর্ট টাটা। আচ্ছা, এক সেকেন্ড বিশান্দা, হ্যাঁ। তোমাকে আমি 12ই মে 6:30টার সময় এটা পাঠিয়ে দিয়েছিলাম অ্যাওয়ার্ড লিস্ট রেডি করে, তুমি একটু দেখে নিও তোমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, নাও শুভেন্দুদা বলো। দেখো, একটা অ্যানুয়াল রিপোর্ট কত বড় হতে পারে? 370 পাতা। অতএব কি যে বলছিলে না যে স্যার টুকে দেবো, কপি করা যাবে না, যাবে না, এত ইজি নয়। আর এইগুলো দেখার জন্য কিভাবে দেখবে সেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ এত পেজ দেখা কি সম্ভব? না, সম্ভব না। এই দেখো কিভাবে করতে হয়। এডিটে গেলাম, যে পয়েন্ট খুঁজে বের করলাম, তাহলে ব্যালেন্স শিট লিখছি। আর আমরা যে কোনো কাজ আমরা যখন করবো না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবসময় কার উপর করবো? স্ট্যান্ড অ্যালোন। যদি মানে আমরা যে কোনো রিপোর্ট মানে যদি সেকেন্ডারি ডেটাই করি, সবসময় মনে রাখবে
কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখবে না, অনেক কনফিউশন অ্যারাইজ করবে। তোমাদের তো মানে ছোট, তোমাদের জন্য কি স্ট্যান্ড অ্যালোন ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এইগুলো সব দেখবে, বুঝেছো? এবারে দেখো আমি জাস্ট পরে চলে আসছি, কোথায় ঠিক চলে যাবে, ঠিক যেখানে যেখানে ব্যালেন্স শিট শব্দটা আছে ঠিক পৌঁছে যাবে। দেখো আমার কিন্তু যেতে হচ্ছে না, এইভাবে কিন্তু খুঁজতে হবে, নাহলে কিন্তু পেরে উঠবে না, ঠিক আছে? দেখো এই দেখো ব্যালেন্স শিট কোথায় কোথায় রয়েছে, এইখান থেকে দেখো অনেক ডেটা আছে, যেটা 13 যেটা কনসলিডেটেড রয়েছে। এই ডেটাগুলো থেকে আমার যেটুকু লাগবে সেইটুকু নিয়ে একটা প্রথমে কাগজে বা কম্পিউটারে করলে কম্পিউটারে এক্সেলে তৈরি করে নেবে। মানে অসংখ্য ডেটা, মানে এত ডেটা তুই পাগল হয়ে যাবে দেখলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যেটা যেটা হচ্ছে এটাই দরকার, ঠিক আছে? হ্যাঁ, আর কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা স্যার, আপনি যেটা দেখালেন স্ট্যান্ড অ্যালোন স্টেটমেন্ট, ওইটা কি ব্যাপার, ওই জিনিসটা কি কাজে লাগে? অ্যাকচুয়ালি কি হয়, স্ট্যান্ডার্ড বলতে সেই কোম্পানির মানে কনসলিডেটেড মানে কিছু কিছু সাবসিডিয়ারি থাকে, সেইগুলো সব জুড়ে যাবে কনসলিডেটেড ব্যালেন্স। বুঝলো তো, হোল্ডিং কোম্পানি রয়েছে তার সাবসিডিয়ারি গুলো সবগুলো মিলে একটা কনসলিডেটেড হয়। তো আমরা শুধু সেই কোম্পানি, শুধু টাটা মোটরসের জানতে চাই, তাহলে সেটা স্ট্যান্ডার্ডে তুমি পাবে, ঠিক আছে? এইগুলো যখন তুমি কাজ করবে তোমার টিচার সবাই বলে দেবেন, এদের অসুবিধা কিছু নেই। ওকে। অমর, মনে হচ্ছে এদের বোঝা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আর কারোর কোনো কোয়েশ্চেন নেই? তাহলে এক্সপেক্টেড আমরা মিটিং এখানেই শেষ করতে পারি তোমাদের সাথে। আমাদের নেক্সট তাহলে পরীক্ষা। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। বলছি এই জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেট অন্তত ফিক্স আপ করেছে মোটামুটি, তাহলে একটা 4 আচ্ছা থাকবে। তুমি বলো। আচ্ছা আমাদের বিসি স্যার কিছু বলবেন, তুমি একটু গুছিয়ে বলো। গুছিয়ে বলার না, আমি বলছি যে মানে জমা দেওয়ার তোমার মতামত জানো। আমি বলছি এমনি সবই ঠিকই আছে, জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেট বা মাস ঠিক করা, না হলে ছাত্রদের এবং আমাদের উভয় পক্ষেরই খুব একটা চার থাকবে না, ওই করবো এরকম একটা ভাব থেকে যায়। যেটা মোটামুটি একটা থাকুক, সেটা তুই ঠিক করে দে যে কবে কবে মোটামুটি মধ্যে একটা তৈরি করা হবে। হ্যাঁ, সেইটা একটা তুই বলে দে, এটাই আমার বলা। যে শুভেন্দুদা, আমাদের এক্সামের টেন্টেটিভ শিডিউল আমি যতদূর জানি 7 জুলাইয়ের পর থেকে শিডিউল তৈরি মানে হতে পারে। অতএব আমাদের মানে জুলাই মাসেরই ধরো ফার্স্ট উইকের মধ্যে এটার পরীক্ষা নিয়ে নিতে হবে, কারণ যখন তোমার মানে নর্মাল পরীক্ষাগুলো হবে তার আগেই কিন্তু আমাদের প্রজেক্ট শেষ হয়ে যায়। অতএব ধরে নিতে পারো যে আমাদের হাতে খুব বেশি সময় নেই। তাহলে জুন মাসটা পুরোটা থাক। জুন মাসটা পুরো থাক, কারণ ওদেরও তো কাজটা করতে হবে, নাহলে পারবে কি করে, 1.5 মাস না দিলে পারবে না ওরা। তাহলে কি আমরা জুলাইয়ের ফার্স্ট উইক? জুলাইয়ের ফার্স্ট উইক, জুলাইয়ের ফার্স্ট উইকই থাক। হ্যাঁ ঠিক আছে। ডিসেম্বর তাহলে ফার্স্ট উইক রইলো জুলাইয়ের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কৌশিক, ফার্স্ট উইক জুলাইয়ের। পিডি স্যার কিছু বলবেন? হ্যালো, তুমি বলো পিডি স্যার। আচ্ছা তাহলে আমরা জুলাইয়ের ফার্স্ট উইক মানে 7 তারিখের মধ্যে, 7 জুলাইয়ের মধ্যে সবাই রিপোর্ট সাবমিট করবে, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা এক্সপেক্টেড তার পরের উইকের মধ্যেই পরীক্ষাটা কমপ্লিট করে নেবো বা নিতে পারবো, সেটা আমরা ঠিক করে নেবো পরে। আর এই রিলেটেড কারোর কোনো কোয়ারিজ নেই, আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে কারোর থেকে কোনো কোশ্চেন আসছে না যেহেতু। আর যারা হ্যাঁ বলো। বলছি এখানে কেডিসি একটা ভিডিও দিয়েছিলেন, ওখানে দেখেছিলাম সুপারভাইজারের সিগনেচার লাগবে। তো এই সিচুয়েশনে তো আমরা মানে সিগনেচার নেব করে? এই সময় সিগনেচারের প্রয়োজন হবে না, ঠিক আছে? এই সময় সিগনেচারের প্রয়োজন হবে না। ওই সুপারভাইজার সার্টিফিকেট যেখানে আছে দেখবে ওখানে কনসার্ন টিচারের নামটা লিখে দেবে, ঠিক আছে? ওকে স্যার। লিখে আপাতত কাজ চলুক, তারপর যদি ডিসিশন আমাদের হয় আমরা মিটিং এ আলোচনা করে তোমাদের জানাবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে যারা আজকে মিটিংয়ে প্রেজেন্ট থাকতে পারলো না বা থাকলো না, তোমরা বন্ধু বান্ধবদের জানিও, কারণ আমরা যদি কোনোভাবে তোমাদের থেকে কোনো রেসপন্স না পাই, যাদের থেকে পেলাম না তাদেরকে কিন্তু আমরা অ্যাবসেন্ট হিসেবে ট্রিট করব। বলে
প্রথমেই এসকে স্যার বলে আর একটা অমর হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ একটাই, সেটা হচ্ছে এই যে শুভেন্দু পর পর দেখালো ইন্ট্রোডাকশনে কি কি থাকবে, কনসেপচুয়ালি কি কি থাকবে, এইটা যদি গ্রুপে একবার পোস্ট করে দিস তাহলে এটা গ্রুপে শেয়ার থাকে। করা আছে, গ্রুপে শেয়ার করা আছে। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আমাদের আছে, ঠিক আছে, ডিপার্টমেন্টের তাহলে ঠিক গ্রুপেও আছে। দিয়েছি। আচ্ছা, এটা শেয়ার করা আছে, ওই যে এক্সেল শিটটা দিয়েছি সেটার হ্যাঁ, লাস্ট হ্যাঁ। পেজে এইটা আছে, প্লাস হুম। ভাইবা আছে, কোন সেগমেন্টে কত নাম্বার আছে সেটাও ডিস্ট্রিবিউট আচ্ছা আচ্ছা করা আছে। ঠিক- আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা অমরনাথ, ওই অ্যাওয়ার্ড লিস্টটা পেলাম, আসলে ওগুলো মাল্টিপল শিট এক্সেল, তো আমি অন্য জনের নাম দেখেছি যেটা প্রথম খুলেছে, তো অনেকগুলো পেজ আছে আর কি, ওটা শিট আছে, পেয়েছি আমার হ্যাঁ, নাম। ওখানে আমি রেডি করে দিয়েছি, হ্যাঁ তুমি জানি, just বিভিন্ন নাম্বারগুলো নাম অনুযায়ী বসাবে। মানে বিভিন্ন শিট, তো আমি ফার্স্ট শিটটা দেখছি, Auto- ডিফল্ট শিট, ওটাই গন্ডগোল অটো হয়েছে। অটো অটো অ্যাডিশন হয়ে যাবে, মানে টোটাল চলে আসবে, তুমি খালি ঠিক আছে। নাম্বারগুলো বসিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা অমর আর একটা কথা বলি, হ্যাঁ বলো বলো। এই গ্রুপে এখন মোটামুটি জয়েন করে আছে 90 জন মতো, মানে আমি ধরে নিতে পারি 85 জন মতো স্টুডেন্ট অলরেডি এখন বক্তব্য শুনছে আমাদের। আরও হয়তো কিছু স্টুডেন্ট জয়েন করে না, তারা হয়তো প্রজেক্ট করবে। আমি প্রত্যেক টিচারের কাছে আমি একটা বলে দিচ্ছি, এই 6 সেমিস্টারের স্টুডেন্টরা 11 থেকে 15 জন ক্লাস করে। আমি প্রত্যেক টিচারের কাছে রিকোয়েস্ট করব, সেই সমস্ত স্টুডেন্টদের ডেটাবেস আমি পাঠিয়ে দেবো তাদের কাছে, কনসার্ন টিচারদের কাছে, তাদের ঘরে যেন বুঝে সুঝে নাম্বার দেওয়া হয়, বাকি স্টুডেন্টদের নাম্বার ঠিকঠাক যেন দেওয়া না হয়। কারণ এরা ক্লাস করে না, শুধুমাত্র এই প্রজেক্ট করে ক্লাস করে নাম্বার বের করে নিয়ে চলে যাবে, সেটাও হবে না। সেটা প্রয়োজন মতো আমরা সেরকমভাবেই ব্যবস্থা নেব। ক্লাস করবে না, 10 জন 9 জন 7 জন প্রজেক্ট করার সময় নাম্বার চাই, এইসব দেওয়া যাবে না। এটা আমরা আলোচনা করেও জানিয়ে দেবো। আচ্ছা, সবাই শুনে নিয়েছো? হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, যেটা ওইটাই করেছে অবশ্যই, যে এর সাথে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা শুনলে আর যারা শুনলো না, তারা অনেকেরই ধারণা পরে আমরা করে আসবো, স্যারেরা দিয়ে দেবে। কিন্তু এটা যদি তোমরা নিজেরা না করো, তোমার কনসার্ন গাইডের সাথে কথা না বলে নিজেরা যদি না কাজ করো, পরে একদম জুলাই মাসের একদম মানে জুন মাসের শেষ, আমাদের তোমরা যোগাযোগই করলে না, ধরো আমার আন্ডারে আছে, একদম পেজে করে এলো স্যার এই যে প্রজেক্ট, ভাই আমি কিন্তু ওই প্রজেক্ট অ্যাক্সেস করে নেবো ঠিকই, প্রথমেই বলে রাখি এটা 40 দেওয়া 40 অনলি, ঠিক আছে? যেহেতু ফেল করাবো না বলে, ফেলও করাতে পারি কিন্তু ফেল করাবো না বলে 40 দেবো। অতএব কোনো রকমে যদি মনে করো অসৎ উপায় অবলম্বন করে লাস্টে একটা দিয়ে দেবো, আমার প্রজেক্ট হয়ে গেছে, বা পুরোনো প্রিভিয়াস কপি তাদের থেকে জোগাড় করে, এ তুমি যা ইচ্ছে করতে পারো, জোগাড়ও করতে পারো, অসুবিধা নেই। কিন্তু তুমি স্যারের সঙ্গে কথা বলে স্যারের সঙ্গে এই কাজটা হচ্ছে কী করে করা উচিত সেটা স্যার জানবে, বুঝবে, তবে তুমি মার্কস পাবে, না হলে হবে না। এটার একটাই বলার উদ্দেশ্য যে তুমি নিজে করেছো কিনা, তোমার প্রজেক্টটা ছিল কিনা, এটা স্যার দেখবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা আছে, এখানে এসআর ম্যাডাম জয়েন হতে পারেনি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমার সাথে ফোনে কানেক্ট আছে এসআর ম্যাডাম, তোমাদের কথা শুনছে এবং পুরো এটাকেই মিটিংটাও শুনছে। আচ্ছা, আর একটা কথা বলি, এসআর ম্যাডামের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো 2 জন কিন্তু জয়েন হয়নি। হ্যাঁ, সেই 2 জন যারা জয়েন হতে পারোনি, হয়তো অন্য কোনো গ্রুপে তারা ঢুকে বসে আছো, তারা কিন্তু সেখান থেকে লেফট হয়ে এসআর ম্যাডামের গ্রুপে লিস্ট ধরে তোমরা দেখে নাও কারা আছো, কিন্তু জয়েন হয়ে যাও। ওকে, এইটা করো কিন্তু তোমরা। ঠিক আছে, আর কারোর কোনো বক্তব্য নেই? স্টুডেন্টদের কাছ থেকে কিছু রেসপন্সও পাওয়ার নেই, তোমরা যা যা কোশ্চেন করার সবই আশা করি করে ফেলেছো। আর স্যাররা যদি কেউ কিছু বলেন একটু বলুন, আদারওয়াইজ আমরা এখানেই তাহলে শেষ করব। বিশানদা, পিটি স্যার, পিসি স্যার, পুলকদা কিছু? ভাইভাটা কিভাবে নেওয়া হবে পরে জানো না? হ্যালো স্যার, শুনতে পেয়েছেন? পুলকদা বলবে ভাইবার কথা? না 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 ঠিক আছে, সবই তো বলে দিলি যে একটা করে গ্রুপ হবে, সেই গ্রুপে কি কি ভাইবার পয়েন্ট গুলো বলে দেওয়া হয়েছে। 3 জন টিচারের একটা করে গ্রুপ হবে, কে কোন গ্রুপে পড়বে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আবার একটা মিটিং করা হতে পারে, কোনো অসুবিধা নেই। এখনই কি আগে প্রজেক্টটা রেডি হোক। সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে তো, অনলাইন অফলাইন, মানে হ্যাঁ। যদি খুব খারাপ হয় তাহলে তো অনলাইনেই করতে হবে ভাইবা। হ্যাঁ, সিচুয়েশন তো কেউই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, প্রতিম যেটা জিজ্ঞাসা করেছে একটু বলে দিই ওকে, ও রেগুলার ক্লাস করে।
আচ্ছা, ওই যে প্রতিম শোনো, ভাইবাটা হবে তুমি যে প্রজেক্টটা তৈরি করেছো এবং এসকে স্যার যেটা বলেছেন, টুকবে না কিছু, তুমি যে স্যারের কাছেই থাকো সেই স্যারের সঙ্গে আলোচনা করে করো, টুকবে না। তোমার ইন্ট্রোডাকশন কি, তোমাকে একদম সিম্পল জিজ্ঞাসা করা তুমি কি পেয়েছো প্রজেক্টটা করে, মানে তোমার ফাইন্ডিংস কি, তোমার অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট কি, এবং তুমি কি রিসার্চ মেথোডোলজি ইউজ করে প্রজেক্টটা করেছো, আর ডেটা অ্যানালাইসিস, এই 4টে বিষয়ের উপর একটু জোর দিয়ে তুমি প্রজেক্টটার ভাইবাটা রেডি করবে। অবজেক্টিভ, মেথোডোলজি, অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ডিংস, এই 4টের উপর জোর দেবে, শুধু তুমি নয় সবাই। হ্যাঁ, স্যারেরা অ্যাকচুয়ালি এখান থেকেই প্রশ্ন করবে, খুব ইজি প্রশ্ন করবে, এমন কোনো প্রশ্ন করবে না যে তুমি বলতে পারবে না। তুমি যদি টুকে প্রজেক্ট করো তাহলে তুমি কোনোটাই বলতে পারবে না, তাহলে আমরা সেইভাবেই নাম্বার দেব। ঠিক আছে স্যার। তাহলে আমরা আজকে মিটিং এখানেই শেষ করছি। তোমরা রেসপেক্টিভ টিচারের সাথে কথা বলে তোমাদের কাজ শুরু করো। উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা তাহলে মিটিং এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ টিচারদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।